আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষক অ্যাগ্রো ট্রেডার্স চ্যানেলের থেকে আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল খামারি ভাইদের হেফাজত করুক এবং সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিক, সেই কামনা করি। আজকে আলোচ্য বিষয় হলো আমরা কেন গাভী পালন করি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দুধের ঘাটতি রয়েছে, যেখানে প্রায় 11 মিলিয়ন টনের উপরে দুধের প্রয়োজন, সেখানে আমরা মাত্র উৎপাদন করতে পারতেছি 1.6 মিলিয়ন টন। আমাদের একজন বয়স্ক মানুষের জন্য প্রতিদিন 240 গ্রাম দুধের প্রয়োজন। আমরা যে উৎপাদন করি সেই উৎপাদন অনুযায়ী প্রতিটা মানুষ এই 240 গ্রাম দুধ কিন্তু পায় না, মাত্র 35 গ্রাম দুধ পায়। কিন্তু আমরা খাচ্ছি, আমরা বাহির থেকে আমদানি করে কোটি কোটি টাকা খরচ করে দুধ ক্রয় করতেছি, অর্থাৎ বিদেশ থেকে এনে আমরা আমাদের ঘাটতি পূরণ করতেছি, যেখানে আমাদের দেশেই ঘাটতি অনেকটা পূরণ করা যায়। সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা আমাদের উৎপাদন সঠিকভাবে করতে পারতেছি না। দেখুন, আমরা চাইলে নিয়ম মেনে গাভী ক্রয় করতে পারি। এটা কেন বললাম? বলতে পারেন গাভী ক্রয়ের ক্ষেত্রে আবার নিয়ম কিসের? নিয়ম আছে। নিয়মটা হলো, আপনার জানা থাকতে হবে একটা গাভী সর্বোচ্চ কত বছর পর্যন্ত দুধ দেয়, এটা জানতে হবে। একটা গাভী সর্বোচ্চ 10 বছর পর্যন্ত দুধ দেয়, এর বেশি দুধ ও বাচ্চা দেয় না। এখন আপনি এমন একটা গাভী ক্রয় করলেন যার বয়স হয়ে গেছে অনেক বেশি, তার কাছ থেকে আশা করছেন অনেক বেশি উৎপাদন, হবে না তো। ওর তো বয়স, ওর তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওর থেকে দুধ দিবে। অবশ্যই গাভী ক্রয় করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে 10 বছর বয়স এর আগে, অর্থাৎ চেষ্টা করব 4 বছর, 5 বছর, 6 বছর এরকম বয়সে একটা গাভী ক্রয় করার। এতে প্রোডাকশন বাড়বে উভয় দিকে। এটা গেল। এখন আমরা আমাদের গাভী যে পুষবো, কোন জাতের গাভী পুষবো? আমরা তো 1998 সালে
আমরা যে গাভীগুলো, যে গরুগুলো পুষেছি, সেইগুলো এখনো পুষবো, নাকি আমরা জাত নির্ণয় করব? 1998 সালের কথা কেন বললাম ভাবছেন? চলুন, 1998 সালে আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী 2,15,240,টা গরু ছিল, যেখানে পুরো বিশ্বের মধ্যে আমরা 11তম ছিলাম। এশিয়ার মধ্যে আমরা 4র্থ পর্যায়ে ছিলাম। কিন্তু আমরা দুধের ঘাটতি কমাতে পারিনি। আমরা ভালো জাত থেকে খারাপ জাত থেকে বের হয়ে আসতে পারিনি, ভালো জাতে আসতে পারিনি। তার কারণ, যদি জাতের কথা বলি, তাহলে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে এখন হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল ও জার্সি আমরা পালন করতে পারি। প্রচুর পরিমাণে এগুলো দুধ দেয়। এদের স্বাভাবিকভাবে 15 থেকে 20 লিটার দুধ এরা দিয়ে থাকে। আর যদি আমরা দানাদার খাবার, ঘাস এগুলো সঠিকভাবে দিতে পারি, সেক্ষেত্রে প্রায় বলা যায় 20 থেকে 30 লিটার দুধ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি, অনায়াসে করতে পারি। কিন্তু একটা নর্মাল জাতের গাভী দিয়ে সম্ভব না। একটা নর্মাল জাতের গাভী সর্বোচ্চ 1 লিটার 2 লিটার দিবে, এর বেশি খুব কঠিন। এটা মাংসও কম দিবে, দুধও কম দিবে। একটা খামারে আপনার 40% গাভী রাখতে হবে, 60% ষাঁড় গরু রাখতে হবে। তাহলে আপনি সফলতা খুব সহজে দেখতে পাবেন। আপনি শুধু গাভী পুষে কঠিন হয়ে যাবে, শুধু ষাঁড় গরু পুষেও কঠিন হয়ে যাবে। এই জন্য 40% আর 60% করতে পারি। দেখুন, গাভীগুলো রোগাক্রান্ত গাভী ক্রয় করা যাবে না। একটা রোগা গাভী, একটা বয়স্ক গাভী আপনাকে কিছুই দিবে না, ও শুধু আপনার কাছ থেকে নিবে। আপনি খামারি হয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে জাত নির্ণয় করা। এরপরে আপনার বাছাই করতে হবে রোগাক্রান্ত কিনা, অর্থাৎ কাবু গরু কিনা যাবে না। চিকিৎসা নিশ্চিত করতে হবে, সুঠাম দেহ দেখে কিনতে হবে, এবং দানাদার খাদ্য নিশ্চিত করতে হবে। ঘাস অ্যাভেলেবল রাখতে হবে, কারণ ঘাসের মধ্যে 87.3% পানি থাকে, 12.7% শুষ্ক পদার্থ থাকে, যার কারণে ঘাসটা গরুর জন্য খুবই প্রয়োজন। দেখুন, দুধ প্রোডাকশন বৃদ্ধি করতে পারলে বিক্রি করাটা একেবারেই সহজ। অনেকেই বলে যে দুধ বিক্রি হয় না, গরু বিক্রি হয় না, পালন করে লাভ কি? আসলে বিক্রি হয় না, এটা ভুল। দেখুন, গ্রাহক আপনাকে খুঁজে বের করবে, আপনি কেন গ্রাহকের পিছনে পিছনে ছুটবেন? গ্রাহকই তো আপনাকে খুঁজে বের করবে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, যদি আপনি আপনার ওয়েট, আপনার গুণগত মান আপনি ধরে রাখতে পারেন।
তাহলে গ্রাহক আপনাকে খুঁজে বের করে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবেই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার। গাভীর খাবারগুলো নিশ্চিত করতে হবে। গাভীর দুধ দোয়ানোর আগে গোসল করানো লাগবে, দুধ দোয়ানোর পরে ঘাস দিতে হবে, পারলে বিকেলেও গোসল করাবে, এবং ফ্রি অ্যাক্সেস ওয়াটার রাখবেন, 24 ঘন্টা রেখে দিবেন। এতে গাভীর দুধ বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে। সব কিছু মেনটেন করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। উদ্যোক্তা ভাইদের বলছি, মনে রাখবেন টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে গেছিলেন তখন তিনি কম বেশি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থতা কাজের মধ্যে আসবেই। ব্যর্থতাকে পিছনে ফেলে সফলতা অর্জন করতে হবে। ইনশাল্লাহ পজিটিভ নিতে হবে। নেগেটিভ মন মানসিকতা থাকলে সে কখনোই সফল হতে পারবে না। সফল হতে গেলে পজিটিভ দেখতে হবে সব কিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।